আমার স্ত্রী রেহানা 2 দিন আগে আমাকে আর আমার 6 বছরের ছোট মেয়েকে ফেলে আমাদের পাশের বাসার উজ্জ্বলকে বিয়ে করে পালিয়ে গেছে। গ্রামে এই নিয়ে বিচার বসবে আগামী পরশু। দীর্ঘ 5 বছর প্রবাস জীবন পার করে আজকে দেশে ফিরে যাচ্ছি, কিন্তু মনের ভিতর এক সমুদ্র হাহাকার। আমি রিদওয়ান হাসান রনি। আজ থেকে 5 বছর আগে মালয়েশিয়ার পথে পাড়ি জমাই। চিন্তাটা ছিল এরকম যে 5-6 বছর যদি বিদেশের বুকে কাজ করি, আল্লাহর অশেষ রহমতে যা আয় করব তাই দিয়ে আমাদের বাকি জীবন, আমার মেয়ে সাইমার জীবন খুব সুখেই পার হয়ে যাবে। মালয়েশিয়াতে আসার পর আল্লাহ যেন আমার রিজিকের দুয়ার খুলে দিয়েছিল, যেখানে দেশে থাকা অবস্থায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে 150 থেকে 200 টাকা আয় করতাম, সেখানে এই দেশে আসার পর গড়ে প্রতিদিন বাংলাদেশি 1000 থেকে 1500 টাকা আয় করতাম। প্রতি মাসে 40,000 টাকা পাঠাতাম। 10,000 টাকা দিয়ে সংসারের যাবতীয় খরচ আর 5,000 টাকা হাত খরচ করতে বলতাম। বাকি 25,000 টাকা প্রতি মাসে ব্যাংকে রাখতো আমার স্ত্রী রেহেনা। আমি সবাইকে চমকে দেওয়ার জন্য কাউকে বলিনি যে আমি 4 দিন পর বাড়িতে ফিরবো, কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু চেয়েছিলেন। যেদিন কনফার্ম হলাম আর 4 দিন পরে দেশে ফিরবো, সেদিনই আমাকে চমকে দিল আমার স্ত্রী রেহেনা। আমার মা ফোন দিয়ে জানালো যে আমার স্ত্রী পাশের বাসার উজ্জ্বলের সাথে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার 2 দিন পর কোর্ট থেকে তালাকনামা আর একটা চিঠি এসেছে বাড়িতে। বগুড়া জেলার ছোট একটা গ্রামে আমাদের বাড়ি। রেহানার সাথে আমার বিয়েটা ছিল প্রেমের। আমার বাবা মা সহজে মেনে নিলেও রেহানার বাবা এলাকার ধনী ব্যক্তি হওয়াতে আমাদের বিয়ের পর তিনি রেহানার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। এমনকি ওই বাড়ির কেউ আমাদের সাথে কোনোদিন দেখা করা কিংবা কথা বলার সাহস পেত না। অবশ্য এতে রেহানার কোনো আফসোস ছিল না। সে বারবার বলতো, রেদওয়ান, জীবন একটাই, এক জীবনে ভালোবাসার মানুষকে ছাড়া বেঁচে থাকবো এটার মানেই হয় না, তাই বাবা মাকে ছেড়ে দিতেও রাজি, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। এখন বুঝতে পারছি যে আমার জন্য নিজের বাবা মাকে ছেড়ে দিতে পারে, সে যখন তখন আমাকেও ছেড়ে দিতে পারবে। আর সেটাই হলো আমার সাথে। আমার সোনার সংসার ছেড়ে চলে গেল, কিন্তু একবারও কি আমার মিষ্টি মেয়েটার মুখের দিকে তাকায়নি ও? নিজের গর্ভে যে মেয়েকে প্রায় 10 মাস রেখেছে তাকে ফেলেই অন্যের হাত ধরে চলে গেল। তোমাকে অভিশাপ দেব না রেহেনা, কিন্তু একটা কথা মনে রেখো, মাথার উপর আছে বিশাল আকাশ, পায়ের নিচে জমিন। এই বিশাল আকাশ আর জমিনের মালিক কিন্তু সব দেখেছে। তোমার করা অন্যায়ের শাস্তি সে তোমাকে দেবেই। পাপ কারো পিছু ছাড়ে না। আজকের দিনটার অপেক্ষায় ছিলাম বিগত কয়েক বছর ধরে। কবে দেশে যাব, তারপর জমানো টাকা দিয়ে একটা বড়সড় কাপড়ের দোকান দেব। কিন্তু সেসব ভাবনা এখন যেন মরুভূমির মাঝে পানি খোঁজার মতো। সত্যি আমার জীবনটা আজকে তিক্ত মনে হচ্ছে। একটা কথা আছে, সুখে থাকতে ভূতে কিলায়। আমার স্ত্রীর অবস্থাটাও ঠিক তাই হবে। উজ্জ্বলের মতো লম্পটকে বিয়ে করা ওর জীবনের সবচেয়ে বড় ভুল। যাক, সে বিষয়ে এখন ভাবার সময় নেই। এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই। ব্যাগ গোছাতে গিয়ে হঠাৎ নেকলেসটা হাতে পড়লো। মালয়েশিয়াতে প্রায় 15,000 দাম নিয়েছে, যেটা বাংলাদেশের টাকায় 3 লক্ষের একটু বেশি হয়। হ্যাঁ, এটা আমার স্ত্রীর জন্যই কিনেছি, কিন্তু এখন আমার স্ত্রী যে নেই। যাই হোক, এখন তাড়াতাড়ি গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই। পিঠে একটা ব্যাগ আর হাতে একটা ব্যাগ নিয়ে গ্রামের মাটিতে পা দিলাম। মনে হয় কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়েছে। গ্রামে পা দিতেই নিজের জন্মভূমির চিরচেনা সেই মিষ্টি গন্ধে মন ভরে উঠেছে। মেটে রাস্তা হওয়াতে রাস্তার মাটিও কিছুটা নরম হয়ে গেছে। পায়ের জুতা খুলে একটা পলিথিনের ব্যাগে নিলাম। হেঁটে চলেছি বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর যেতেই ছোটবেলার বন্ধু রাকিবের সঙ্গে দেখা। রাকিব বলল, বন্ধু, তোর বউকে তো উজ্জ্বল খেয়ে দিল। কি বলবো আমি, কিছুই তো বলার নেই আমার মুখে যেন কেউ তালা লাগিয়ে দিয়েছে। রাকিবের দিকে তাকিয়ে ঠোঁট কিঞ্চিত প্রশস্ত করে একটা মৃদু হাসি দিলাম। আমাকে আর মাথা উঁচু করে চলা মানায় না, তাই মাথাটা নিচু করে রাকিবের সামনে থেকে বিদায় নিয়ে হাঁটতে লাগলাম। পেছন থেকে রাকিব বলল, রেদওয়ান, আমার কথায় কষ্ট পাইলেও কিছু করার নেই দোস্ত। গ্রামের প্রত্যেকটা মানুষ এর থেকেও বাজে কথা তোকে শোনাবে। তোর মেয়েটাকে দেখলে সবাই কি বলে জানিস? 12 ভাতারির মেয়ে। গতকাল এই নিয়ে 2-1 জনকে মেরেছিও। পরশু সন্ধ্যায় যে বিচার বসবে সেখানে আমার কথাও উঠবে। যাই হোক, আগের কথাগুলো বলার জন্য দুঃখিত দোস্ত। তুই আমার ছোটকালের বন্ধু, নিজের ভাইয়ের সমান। ইচ্ছা ছিল তোকে দেখলে বুকে জড়িয়ে ধরবো, কিন্তু তোকে কষ্ট দেওয়া লাগলো। এর কারণ হচ্ছে তোর সহ্য ক্ষমতা বাড়ানো। রাকিবকে একটু বুকে জড়িয়ে ধরতেই মন বলছিল, আসলেই তো এর থেকেও বাজে বাজে কথা শোনা লাগবে আমাকে। আবারও রাকিবের দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দিয়ে বাড়ির পথে এগিয়ে যেতে লাগলাম। ওই দেখ, 12 ভাতারির প্রথম ভাতার যাচ্ছে। রাস্তা দিয়ে হাঁটার সময় পাশের দোকান থেকে কেউ একজন কথাটা বলে উঠল, 5 বছর আগে যখন বিদেশে গিয়েছিলাম তখন এখানে কোনো দোকান ছিল না। বেশ ভালোই মনে আছে, এই জায়গায় বিরাট একটা গর্ত ছিল। এই পাড়ার সবাই এই গর্তের মধ্যে আবর্জনা ফেলতো। সময়ের বিবর্তনে আবর্জনার গর্ত এখন পরিণত হয়েছে চায়ের দোকানে। অবশ্য এদের কথার ইঙ্গিত দেখে এটা এখন আমার কাছে চায়ের দোকান মনে হচ্ছে না। খালি চোখে দেখলে মনে হবে এটা একটা চায়ের দোকান, কিছু মানুষ বসে আছে, কিন্তু অন্তর দিয়ে দেখলে দেখা যাবে আবর্জনার
চুলার স্তূপের উপর মানুষরূপী কিছু আবর্জনা বসে আছে, যাদের খেয়ে দিয়ে কাজ নেই, শুধু অন্যের মাথার উপর বাঁশ ভাঙার জন্য বসে থাকে। আমাকে থামিয়ে দিয়ে কে কথাটা বলেছে বোঝার চেষ্টা করছি। কণ্ঠ শুনে মনে হলো উত্তরপাড়ার রমিজ। এখনো মনে আছে আমি যখন দেশে ছিলাম এই রমিজ পাশের বাড়ির একটা মেয়ের সাথে অসভ্যতামি করার জন্য গ্রামের বিচারে মাথা টাক ও চুনের পানি মাথায় ঢেলে দেওয়া হয়েছিল। ওর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। রমিজ হয়তো আমার এই হাসির অর্থ বুঝে গেছে, তাই সে মাথা নিচু করে নিল। আর এতক্ষণ যারা ওর কথায় হাসাহাসি করছিল তারাও ভদ্র ছেলের মতো শান্ত হয়ে গেল। বাস্তবতা বড়ই অদ্ভুত। তুমি ঘোর অন্যায় করলেও নিজের দোষ চোখে পড়বে না, কিন্তু অন্যের ধুলো পরিমাণ ভুলকে তুমি পাহাড় সমান বড় করবে। যাই হোক, এখন এসব আবর্জনার সাথে কথা বলার ইচ্ছা নেই, তাই নিজের বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িটা বাইরে থেকে দেখছি যেমন রেখে গেছি তেমনই আছে, তবে চালের টিনগুলো নতুন। সূর্যের আলো যখন টিনের উপর পড়ছে নতুন টিনগুলো হীরার মতো চকচক করছে। বাড়ির ভেতর প্রবেশ করে দেখলাম পাড়া প্রতিবেশী কিছু মহিলা মায়ের পাশে বসে আছে, বাবার আশেপাশে চাচারা বসে আছে। আমার মেয়েটা ওর ফুফুর কাছে রয়েছে। আমাকে প্রথম আমার মেয়ে বাড়ির ভেতরে ঢুকতে দেখে সে আব্বু বলে ফুফুর কোল থেকে নেমে দৌড়ে আমার কাছে চলে আসে। হাতের ব্যাগটা মাটিতে রেখে মেয়েকে কোলে তুলে নিলাম। 2 দিন মা পাশে নেই, তাই মেয়েটার মুখখানা একদম শুকনো লাগছে। মেয়ে বলল, আব্বু, আম্মু আমাকে ফেলে চলে গেছে, তুমিও কি চলে যাবে? আমি মেয়ের কপালে একটা চুমু দিয়ে বললাম, আব্বু এবার বিদেশ থেকে একেবারে চলে এসেছে, এবার সে তার পিচ্চি পরিটাকে ফেলে কোথাও যাবে না। মায়ের দিকে তাকিয়ে দেখলাম আঁচল মুখে নিয়ে নিজের কান্না আটকানোর বিচার চেষ্টা করছে। ছোট বোন সুমাইয়া এগিয়ে এসে বলল, ভাইয়া কেমন আছিস তুই? বাড়ির সবাই জানে আমার মন খারাপ কিংবা কষ্ট লাগলে রুক্ষতা নিয়ে একটা মুচকি হাসি দেই, এখনো তাই করলাম। বোন বলল, জানি তুই ভালো নেই ভাইয়া, তবুও 5টা বছর পর তোর সাথে দেখা হচ্ছে, তাই এই কথাটা বলতেই হয়। আবারও মুচকি হাসি দিলাম, তবে এবার চুপ না থেকে কিছু কথাও বললাম। আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে রে বোন, আগামীতেও ভালো রাখবে। বোন বলল, ভাইয়া এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও বলছিস তুই ভালো থাকবি? বোনের কথা শুনে বরাবরের মতো আবারও মিষ্টি হাসি দিয়ে বললাম, আল্লাহ যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন। আমি যদি আমার ধৈর্য হারিয়ে ফেলি তাহলে আমার ঈমান দুর্বল হয়ে যাবে বোন, তাই সদা আল্লাহর কাছে শুকর গুজার করি। বোন আর কোনো কথা না বলে ব্যাগ 2টা নিয়ে চলে গেল। আমি মেয়েকে কোলে নিয়ে মায়ের কাছে গেলাম। আমি বললাম, মা তুমি কেমন আছো? আমার কথার উত্তর দিতে পারলো না মা, হু হু করে কেঁদে উঠলো। আমি বললাম, মা এমন ভাবে কেঁদো না, আদৌ কি এমন কিছু ঘটেছে যার জন্য এভাবে কান্না করতে হবে? মা বলল, তুই কেমন আছিস বাবা? আমি বললাম, আলহামদুলিল্লাহ মা, আমি খুব ভালো আছি। মা বলল, এসব কি হয়ে গেল? যাকে মেয়ের মতো ভালোবাসতাম সে আমাদের সাথে এত বড় বেইমানি করলো কিভাবে? আমি বললাম, মা এখন এসব আজে বাজে চিন্তা বাদ দাও। বাবার সাথেও হালচালের কথা বলে মেয়েকে সুমাইয়ার কাছে দিয়ে নিজের ঘরে ফ্রেশ হতে চলে গেলাম। ড্রেসিং টেবিলের সামনেই আমার রেহানার আর আমাদের মেয়ে সাইমার একটা ছবি রয়েছে, মালয়েশিয়া যাওয়ার 2 দিন আগে তোলা ছবিটা। মেয়েটার বয়স তখন 1 বছর। ছবি উঠতে হলে যে ক্যামেরার দিকে তাকাতে হয় তখন সেই বুদ্ধি ওর হয়নি। তবুও রেহানার ইচ্ছা ছিল আমি চলে গেলেও এই ছবিটা দেখবে আর মনে হবে যে আমি ওদের সাথে আছি। আসলে কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না, এটা কোনো দুঃস্বপ্ন মনে হচ্ছে। ঘুমটা ভেঙে যাক, আমার সুন্দর দিনগুলো ফিরে আসুক, কিন্তু আফসোস সেসবের কিছুই হবে না। একদিন পর গ্রামে বিচারের মজলিসে বসে আছি, আমি, বাবা, রেহানার বাবা, উজ্জ্বলের বাবা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা আর এসব দেখে মজা মারতে আসা গ্রামের অন্যান্য সাধারণ লোকজন। বিচার কার্য শুরু হলো। প্রথমেই মোরল সাহেব কথা বললেন, স্বামী যদি স্ত্রীর চাহিদা পূরণ না করতে পারে তাহলে সেই স্ত্রী স্বামীকে ছেড়ে দিতেই পারে। তাই আমার দৃষ্টিতে রেদওয়ানের বউ অন্যের সাথে বিয়ে করেছে এটাকে আমি খুব একটা খারাপভাবে নিচ্ছি না। আমি বললাম, চাচা বলতে পারেন আমি কোন দিক থেকে আমার স্ত্রীকে অভাবে রেখেছিলাম? মোরল বলল, রেদওয়ান মিয়া তুমি মোটামুটি শিক্ষিত ছেলে, আশা করি আমার কথার মানেটা বুঝতে পেরেছ। আমি টাকা পয়সা বা সম্পদের কথা বলিনি, একটা মেয়ের আরো কিছু চাহিদা আছে। আমি বললাম, চাচা বিদেশে যাওয়ার কথা সেই প্রথম আমাকে বলেছিল, আমি বলি নাই। আমি বলেছিলাম মাঠের 1 বিঘা জমি আছে ওটা বিক্রি করে একটা ব্যবসা করি, কিন্তু সে আমাকে বলেছিল না তুমি বাইরে যাও, সেখানে অনেক টাকা আয় করবে, তারপর আমাদের ভবিষ্যৎ জীবন সুখের হবে। মোরল চাচা উজ্জ্বলের বাবাকে উদ্দেশ্য করে বলল, জমির ভাই তোমার কি মতামত? উজ্জ্বলের বাবা বলল, আমার কোনো মতামত নেই আফজাল ভাই, ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে, তার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, এতে আমার কথা বলার কিছুই নেই। আমার শ্বশুর জীবনে কোনোদিন আমার সাথে কথা বলেনি, এমনকি নিজের পরিবারের কাউকেও কথা বলতে দেয়নি, কিন্তু আজকে যে সে আমার পক্ষ নিয়ে কথা বলবে আমি তা ভাবতেই পারি নাই। রেহানার বাবা বলল, মেয়েটাকে কোনোদিন চুল পরিমাণ কষ্ট দেয়নি, ছোট থেকে আদর দিয়ে বড় করেছি, ছোটখাটো দোষগুলো চোখে পড়তো না, পড়ার কথাও না। বাবা মা ছেলে মেয়ের ছোটখাটো ভুল ত্রুটি খুব একটা বুঝতে পারে না, এটাই প্রকৃতির নিয়ম। আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, মেয়ের দোষ খুঁজে পেতাম না। যাই হোক, মেয়ে বড় হলো, নিজ হাতে বিয়ে দেব চিন্তা করলাম, কিন্তু আমার সে স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। আমার মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করলো, আমাকে দেখিয়ে বলল আমার শ্বশুর। বাবা হিসেবে আমার একটু রাগ করা স্বাভাবিক কিনা, সেজন্য মেয়ে জামাইয়ের সাথে কথা বলতাম না,
কিন্তু মনে মনে খুশি হতাম যে আমার মেয়েটা রেদওয়ানের মতো সৎ একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেছে। আমার অবাধ্য হওয়ার জন্য মেয়ে জামাইয়ের সাথে কথা না বলা, আবার ভালো ছেলের সাথে মেয়ের বিয়ে, এই নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে থাকতাম। কবে যে এমন করতে করতে 7টা বছর পার হয়ে গেছে বুঝতেও পারিনি। ভেবেছিলাম রেদওয়ান ফিরে এলে ধুমধামের সাথে জামাই বরণ করব আমরা, কিন্তু আমার হতভাগী মেয়েটা এটা কি করলো, হীরা ফেলে কাচের টুকরার পেছনে চলে গেল। এই বলে আমার শ্বশুর মাথা নিচু করে নিল। মাথা নিচু করাটাই স্বাভাবিক, মেয়ে যদি ভুল করে তার দায়ভার তো বাবা মাকেই নিতে হবে। কিছুক্ষণ পর রেহানার বাবা নিজের চেয়ার ছেড়ে আমার বাবার সামনে দাঁড়ালো। রেহানার বাবা বলল, শরীফুল ভাই, আপনাকে বেয়াই বলে আর ডাকা হলো না। যখন সব রাগ মুছে মেয়ে জামাইকে নিয়ে ভালো থাকতে চাইলাম, আর এসব কি হয়ে গেল? অবশ্যই এর জন্য সব দোষ আমার। আমি আমার মেয়ের কোনো দোষ ভালো করে চোখ দিয়ে দেখিনি। আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, এখন আপনি আপনার পায়ের জুতা খুলে আমার মুখের উপর একের পর একটা আঘাত করতে থাকুন। যতক্ষণ আপনি ক্লান্ত না হবেন আমাকে আঘাত করবেন। বাবা ওনার হাত ধরে বলল, এ কি বলছেন বেয়াই সাহেব, আপনি এখনো আমার বেয়াই আছেন। কারণ হলো আপনার নাতনি সাইমা। আমাদের সম্পর্কটার একটা মজবুত বন্ধন হলো আমাদের নাতনি। বাবার কাছ থেকে আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে বললেন, আমাকে মাফ করে দিও বাবা, আমার মেয়েকে আমি সভ্য বানাতে পারিনি। আমি সেই মুচকি হাসি দিয়ে বললাম, দোষী আপনি না, দোষী হলাম আমি। আমার উচিত ছিল আপনার অনুমতি নিয়ে বিয়েটা করা, কিন্তু সেটা না করে ভালোবাসার কালো অন্ধকারে চলে গিয়েছিলাম। তাই তো আল্লাহ তাআলা আমাকে এটার শাস্তি দিলেন। রেহানার বাবা বলল, আমি এবার কোনো ভুল করিনি বাবা। আজকে দুপুরে আমি কোর্ট অফিসে গেছিলাম, সেখানে গিয়ে আমার সমস্ত সম্পত্তি আমি আমার নাতনির নামে লিখে দিয়েছি। আমি বললাম, না, আমাদের করুণা করবেন না, আমি ওর বাবা। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা দিয়ে আমার মেয়েকে বড় করব। তিনি আমার হাত ধরে বললেন, এটা সাইমার হক বাবা, ওর প্রাপ্য ওকে দিয়েছি, এখানে করুণার কিছু নেই, যার অধিকার তাকে দিয়েছি। আমি এখানে আর কথা বলতে চাই না। তাছাড়া গ্রামে এই বিচার কিসের, এটাই আমার মাথায় আসছে না। যে গেছে সে গেছেই, এখন এখানে আলোচনা করলে কি সে ফিরে আসবে? আর যদি ফিরে আসেও তাহলে আমি কি মেনে নিব? না, সেটাও কোনোদিন না। তাহলে গ্রামের লোকজন জড়ো করার মানে হলো গ্রামের বাকি সবাইকে চায়ের দোকানে কিংবা পাড়ার মহিলাদের পুকুরে একসাথে গোসল করতে গিয়ে মজা করার ব্যবস্থা করে দেওয়া। তাই গ্রামের মানুষজনের বিনোদন দেওয়ার উপকরণ বন্ধ করে সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আমার মেয়েটাকে এখানে নিয়ে আসিনি, কারণ কেউ না কেউ ওর মায়ের নামে খারাপ কথা বলতে পারে। তখন ওর মায়ের নামে বলা বাজে কথাগুলো সারা জীবন ওর মনে গেঁথে থাকবে। রেহানার সাথে এই গ্রামে অনেক স্মৃতি। সন্ধ্যার আগে চুপি চুপি দেখা করা, ওর জন্য বাজার থেকে ঝালমুড়ি কিংবা বাদাম কিনে নিয়ে যাওয়া, শীতের দিন টাটকা রস জোগাড় করে কুয়াশার সকালে একসাথে খাওয়া। ভাবলেই বুক ফাটা একটা দীর্ঘশ্বাস ছাড়া কিছু করার থাকে না। কালকেই চলে যাব এই গ্রাম থেকে, কালকেই আমার মেয়েকে নিয়ে এই গ্রাম থেকে চলে যাব। বাবা মাকে দেখার জন্য সুমাইয়া তো আছেই। ঢাকায় গিয়ে নিজের একটা পাকাপোক্ত জায়গা পেলে ওদেরকেও নিয়ে যাব। পরের দিন সকাল 8:40-এর ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের সিট ছিল বগির ঠিক মাঝখানে। আমাদের সামনে আমাদের মুখোমুখি আরো এক জোড়া সিট আছে, কেউ বসেনি ওগুলোয়। একটু পর দুইজন সিটে এসে বসলো, একজন মহিলা এবং একজন পুরুষ। অবশ্য পুরুষ না বলে যুবক ছেলে বলাটা যথার্থ, কারণ মেয়েটার থেকে ছেলেটার বয়স 5 বছর কম। ভাবছেন এসব জানলাম কি করে? হ্যাঁ, ঠিক ধরেছেন, সামনে দুইজনের একজন আমার স্ত্রী।